প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকারের যে বিভিন্ন উদ্যোগ, সেই উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি আমাদের সাথে রয়েছেন, যিনি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ডিসেবলড পিপলস ইন্টারন্যাশনালের বিশ্ব সভাপতি, নেডপের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য জনাব আব্দুস সাত্তার দুলা। এটা বলে রাখি, জনাব আব্দুস সাত্তার দুলা দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষায় তিনি তার কর্মময় জীবনের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করছেন। এখনও পর্যন্ত তিনি এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষায় তিনি কাজ করে আসছেন। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, যিনি হচ্ছেন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করে সিরাজগঞ্জের কারাখন্দের তরুণী নীলা খাতুন, যিনি সম্প্রতি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেছেন। আমাদের সাথে সেই চ্যালেঞ্জিং সেই তরুণী রয়েছেন নীলা খাতুন। আমরা তার কাছ থেকেও জানবার চেষ্টা করব, নীলা, যে কীভাবে জীবনের এই পথ পরিক্রমায় তিনি পাড়ি দিয়েছেন, কিভাবে তিনি আজকে সরকারি চাকরিতে অংশগ্রহণ করেছেন, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার হাতে এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষা যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী আপনাদেরকে সেই চাকরির যে সে সুযোগ করে দিয়েছেন, নিয়োগপত্র দিয়েছেন। আমি মিস্টার দুলাল আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে এই সরকারের কিন্তু নির্বাচনের পূর্বেই তাদের যে একটি বড় ওয়াদা ছিল, তারা হচ্ছে সামাজিক সুরক্ষা খাতে তারা নানা রকম কর্মসূচির কথা বলেছে। আমার মনে আছে যে একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন নির্বাচনের পূর্বে প্রতিবন্ধীদের সাথে, তিনি বলেছিলেন যে তারা কিন্তু একা নয়, এই গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠী সহ সমাজের সকল স্তরের মানুষকে নিয়েই কিন্তু আমরা বাংলাদেশ করতে চাই। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে দেখেছি যে 3 জন এখানে চাকরি পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে 3 জন প্রতিবন্ধীকে চাকরি তুলে দিয়েছেন। এবং আমরা সামাজিক সুরক্ষা খাতে প্রতিবন্ধী ভাতা দেখেছি যে 900 থেকে 1000 টাকায় উন্নীত করা হয়েছে, সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে, শিক্ষাবৃত্তির 1000 থেকে 1400 টাকা করা হয়েছে, অটিজম কর্নার করা হয়েছে। এবং নানা ক্ষেত্রেই কিন্তু সরকার বলবার চেষ্টা করছে যে জাতি যত বেশি প্রতিবন্ধীদের প্রতি মানবিক, সে জাতি তত বেশি পৃথিবীতে মর্যাদা অর্জন করতে পারবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর ব্রত। সে অবস্থায় এই সরকারের তারা মাত্র 6 মাস অতিবাহিত করেছে, তারা প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষায় 3 জন 4 জনের চাকরি তো আমরা দেখলাম, এটি প্রতীকী অর্থে সরকারের কর্মপরিকল্পনা এবং তারা যে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি এই সেক্টরের সাথে দীর্ঘদিন কাজ করেন প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষার ক্ষেত্রে, আপনার বিশ্লেষণ কি? আপনি খুব ঠিক কথা বলেছেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, তারা যে নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রতিবন্ধী মানুষদের কথা ওনারা উল্লেখ করেছেন, কয়েকবারই উল্লেখ করেছেন। এবং আমি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার যে কন্ডোলেন্স মিটিং হলো, সেখানে আমার বক্তব্য রেখে আমি নেমে আসার পরে আপনার বর্তমান প্রধানমন্ত্রী, তখন তিনি চেয়ারম্যান বিএনপির, উনি উঠে এসে আমার সাথে হ্যান্ডশেক করলেন এবং উনি বললেন যে আমরা একসাথে একযোগে বাংলাদেশকে গড়ব, বাংলাদেশে কাজ করব। সো তার এই যে একটি বক্তব্য, এটা আমাকে অনেক বেশি আপনার বিশ্বস্ত করে তুলেছে সরকারের প্রতি। এবং আমি যেটা বলবো যে বর্তমান সরকার তারা তো সর্বক্ষেত্রেই অনেক চ্যালেঞ্জের মধ্যে আমাদের বাংলাদেশ এখন আছে, আমরা সবাই জানি। এবং এছাড়া রাষ্ট্র হিসেবে অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে একজন প্রধানমন্ত্রী কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্যে এখন আছে ইন টার্মস অফ টু ম্যানেজ দি কান্ট্রি। এবং সেই জায়গাতে প্রতিবন্ধী মানুষদের কথা ওনারা যেভাবে নিয়ে আসছে এবং যেই মূল স্রোতে এই বিষয়টাকে ওনারা অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি বলবো যে এটা এক্সেপশনাল। এবং এই এক্সেপশনটা উনি যদি ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ অবশ্যই বর্তমানে আপনার ইউএন যে র্যাঙ্কিং বাংলাদেশের 130 এখন বর্তমানে, সে র্যাঙ্কিং আমি মনে করি যে 2-1 বছরের ভিতরেই সে র্যাঙ্কিং আমাদের 100-র নিচে নেমে আসবে। তো এইটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত তার কমিটমেন্টের কারণে তিনি কিন্তু একটা স্টিয়ারিং কমিটি করেছেন প্রতিবন্ধী বিষয়ের উপরে। সেখানে সবাই প্রতিমন্ত্রীরা সদস্য, উনি চেয়ার, আমিও সেখানে একজন সদস্য। এই স্টিয়ারিং কমিটিতে অনেকগুলো ডিসিশন হয়েছে। আপনার বাংলাদেশের আপনারাও চিঠিপত্র পেতে পারেন আগামীতে, এবং পূর্ত মন্ত্রণালয় পেয়েছে, বিভিন্ন মিনিস্ট্রি পাচ্ছে। সেটি হচ্ছে যে সমস্ত অবকাঠামোকে প্রতিবন্ধী বান্ধব করতে হবে, তবে তাদের ওয়ার্ক প্লেসটা তাদের ফ্রেন্ডলি করতে হবে।
অর্থাৎ যেমন ধরেন আমি আপনার এখানে আসলাম হুইল চেয়ার নিয়ে, প্রবেশগম্যতার যে আমি বিষয়। যেন যেতে পারি, যেমন আপনার ডেস্কে আমি ঢুকতে পারবো না, আপনার যে ছোট ছোট ডেস্কগুলো আছে সেটা ঢুকতে পারবো না, তখন আমাকে আপনি জব দিবেন, জব দিলে আমাকে ওই ডেস্কটা আমার ফ্রেন্ডলি করে দিতে হবে, তাহলেই আমার পক্ষে কিন্তু আপনার এটিএন বাংলা বা এখানে কাজ করা আমার জন্য কোনো সমস্যা না। কিন্তু আপনি আপনার ওই ডেস্কটা যদি আপনি মনে করেন সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আমি আপনার কাছে তখন তো গুরুত্বপূর্ণ যদি না হই, তাহলে তো আমি সেখানে স্পেশালি আমরা প্রবেশগম্যতার কথা বলি, আমরা রাস্তাঘাটের মধ্যে যেমন আমাদের যারা ব্লাইন্ডরা আছেন, তাদের চলার দৃষ্টি প্রতিবন্ধী, তাদের কিন্তু বেশ অসুবিধা হয় যে তারা ছুরি দিয়ে, আমাদের তো ফুটপাত নাই, আমাদের তো ফুটপাত নাই, ফুটপাতে মোটরসাইকেল চলতে থাকে, মানে একজন প্রতিবন্ধী মানুষ যে সেখান দিয়ে যাবে, চলাচল করবে, নানা রকম চ্যালেঞ্জ, ট্রাফিক লাইটের একটা ব্যাপার আছে। শ্রবণ প্রতিবন্ধী, আপনি 40 লক্ষ শ্রবণ প্রতিবন্ধী বাংলাদেশে আছে, 40 লক্ষ শ্রবণ প্রতিবন্ধীর জন্য কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, তাদের সাথে যারা নার্স আছে, যারা ডাক্তার আছে, দে নো ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের সাথে আপনার সাইন ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করা, তো তার মানে কি এরা ট্যাক্স দিচ্ছে সরকারকে, ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে, আমি ডাইরেক্ট দিচ্ছে না, ইনডাইরেক্ট ট্যাক্সটা তো দিচ্ছে, ব্যাটটা তো পাচ্ছে সরকার, কিন্তু সেই বিনিময়ে সরকার তো তার স্বাস্থ্য সেবাটা প্রোভাইড করতে পারছে না। প্রতিবন্ধীদের বিষয়টা কিন্তু বাউন্ডারি লেস ইস্যু। আপনি যখন এই ইস্যুটা নিয়ে আপনি কাজ করবেন, অটোমেটিক্যালি আপনার 180 মিলিয়ন মানুষের ডেভেলপমেন্ট হবে। আমার ডেভেলপমেন্ট যখনই হবে তখন আপনার অন্য সকল নাগরিকের ডেভেলপমেন্টটা অটোমেটিক হবে, আপনি ওদের জন্য আলাদা করে অ্যাড্রেস করতে হবে না। জি মিস্টার সাত্তার, আমরা আসবো আপনার কাছে। আমরা খুবই আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের সাথে আজকে যিনি যুক্ত হয়েছেন নীলা খাতুন। নীলা, তোমাকে অভিনন্দন জানাই, তুমি করেই বললাম এই কারণের জন্য, ইউ আর লাইক এজ মাই ইয়াঙ্গার সিস্টার, এবং এটি আমাদের জন্য একটা বড় প্রাইড। তুমি তোমার হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লিখে তুমি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছো, এবং একই সাথে তোমার সাথে 3 জন কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বিভিন্নভাবে, এবং সেই ক্ষেত্রে এই ডিগ্রি অর্জন করার পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি, যতটুকু দেখেছি, যে তোমার পরিবার একটা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পড়ে, বাবা কৃষক, 6 ভাই বোনের মধ্যে তুমি একজন, এবং এই সংসারের টানাপোড়েনের মধ্যেই কিন্তু একটা উপার্জনক্ষম ব্যক্তি হিসাবে তুমি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তুমি প্রতিবন্ধী, হাত নাই, তুমি লিখতে পারছো না, হাত দিয়ে পা দিয়ে লিখেছো, তোমাকে মাননীয় প্রধানমন্ত্রী একটা চাকরির সংস্থান করেছে, এবং এই চাকরি পাওয়ার আগ থেকে জীবনের চ্যালেঞ্জিং সময় পর্যন্ত কিভাবে খবর পেলা, চাকরি পাচ্ছ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চাকরির যে নিয়োগপত্র নিচ্ছ, এই সার্বিক একটু বিস্তারিত যদি বলো তুমি। আমাকে যখন আমার বাড়ি থেকে ফোন আসছিল, আমাদের কায়েজ ভাই বলল যে তারেক রহমানের সাথে দেখা হবে, তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম যে তারেক রহমানের সাথে আমার দেখা হবে। তখন এভাবে ভাবতে ভাবতে অলরেডি যখন সামনাসামনি তারেক রহমানের সাথে দেখা হলো, তখন আমার অনেক আনন্দ ফিল হয়েছে যে তারেক রহমান আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তখন অনেক আনন্দ হয়েছে আমার। তো এখন তো তুমি কিভাবে পড়াশোনা করলা, কিভাবে কি হলো, মানে তোমার জীবনের সেই চ্যালেঞ্জিং সময়টুকু একটু বর্ণনা করবা কিনা, যে কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অতিবাহিত হতে হয়েছে তোমাকে? অনেক কষ্ট করে। আমি ছোটোবেলা আমাকে সবাই অবহেলাই করতো যে আমি পা দিয়ে আমি কিছু করতে পারবো না, সবাই স্কুলে যাইতো, বাট আমি যাইতে পারতাম না, অনেক কষ্ট হইতো যে আমি কেন পারবো না। পরে মনে মনে ভাবলাম যে ওরা যেহেতু যাইতে পারতেছে, আমি অমনি যাবো, যাই দাঁড়ায় থাকতাম, বসে থাকতাম, লিখতাম না। পরে বাড়িতে আইসা ট্রাই করলাম, ভাইয়ারা লিখে রাখতো, ওটা আমি পা দিয়ে লিখলাম। লেখার পরে ভাইয়ারা বলে এটা কে লিখছে, পরে বললাম আমি লিখছি। পরে বললো কেমনে, পরে বললাম পা দিয়ে লিখছে। এই পা দিয়ে লিখে তখন থেকে স্কুলে ভর্তি করে দিল, পা দিয়ে লেখা শুরু করলাম। তো সেই লেখা লিখতে গিয়ে তুমি বলছিলা যে সমাজের মধ্যে তুমি স্কুলে ভর্তি হতে পারো না, স্কুলে যাও না, পরবর্তীতে তোমার যখন দেখলো না তোমার আগ্রহ আছে এবং তুমি পা দিয়ে লিখে যখন এই পাশ করলাম, তোমার মধ্যে কি এই চিন্তাটা ছিল যে আমি লেখাপড়া শেষ করলাম কিন্তু আমার একটা চাকরির সুযোগ হবে কিনা? জি জি, সেই জায়গা। জি, আমি যখন পড়াশোনা শেষ করলাম, ইন্টার শেষ করলাম, ডিগ্রিতে ভর্তি হলাম, বললো পাড়া প্রতিবেশী বললো যে মেয়েকে পড়ে কী করবা, ও তো চাকরি করতে পারবে না। তো আমি বাবা মা একদিন কান্না করে বললো যে এত দূর পর্যন্ত নিয়ে আসছি, এখন সবাই বলে যে তোর নাকি চাকরি হবে না, তুই কেমনে চাকরি করবি, সবাইকে পড়াবি কেমনে, তোর তো ইচ্ছা যে শিক্ষকতা করা। তো আমি বললাম সবাই কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না, আমি এত দূর পর্যন্ত আসছি, আমি কিছু একটা করবই।
পরে যখন এই চাকরিটা হয়ে গেল, এখন সবাই বলে যে না যাক ওর চাকরিটা হয়েছে। যেদিন তুমি চাকরির নিয়োগপত্র নিতে গেলা, সেদিন তুমি বলছিলে যে খুবই খুশি হয়েছো, এক্সাইটেড ছিলা। সেদিন কি কি কার্যক্রম হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কি কি করেছে, কি কথা বলেছে তোমাদের সাথে? উনি আমাকে বলেছে যে কাজ করো তোমার। ওনাকে দেখে আমার অনেক ভালো লাগলো, ওনাকে বললাম, কথা বললাম। উনি বলল যে আমার জেলা কোথায়, আমি বললাম আমার জেলা সিরাজগঞ্জ কামারখন্দ। পরে বললো যে তোমার চাকরিটা করতে ভালো লাগবে। পরে বললাম যে ইনশাল্লাহ ভালো লাগবে, আপনারা আমার পাশে থাকবেন, আর আমার ইচ্ছা যে আমি আমার নিজ জেলায় একটা জব করব। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, যখন নতুন আবেদন করবা প্রাইমারিতে তখন হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে তুমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি তোমার যে কৃতজ্ঞতা, যে একজন প্রতিবন্ধী মানুষ হিসাবেও যখন সমাজ থেকে, পরিবার থেকে সবাই একটা শঙ্কায় ছিল যে তুমি লেখাপড়া শিখেছো কিন্তু তোমার কর্মসংস্থান হবে কি না, কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদেরকে সেই প্রান্তিক কোন গ্রামের সিরাজগঞ্জের কামারখন্দ থেকে বের করে নিয়ে এসে তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলো। নিশ্চয়ই আমরা মাননীয় প্রধানমন্ত্রী তথা এই সরকারের কর্মপরিকল্পনাকে আমি স্বাগত জানাই। আব্দুল সাত্তার দুলাল ভাই, আমাদের কিন্তু প্রতিবন্ধী মানুষদেরকে আমরা এখনো মূল ধারার সাথে সম্পৃক্ত করতে, সেটা আমরা কিন্তু পারছি না। আমরা কিন্তু বলা হয় যে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে চাকরি দিলে ট্যাক্স রিবেট দেওয়া হবে, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কাজ দেওয়ার জন্য একটা পার্সেন্টেজের কথা বলা আছে। ইভেন আমরা এরকমই দেখেছি যে স্কুল কলেজগুলোতে ভর্তিতেও কিন্তু একটা নির্দিষ্ট বোর্ডের নিয়ম থাকা সত্ত্বেও কিন্তু অনেক স্কুল কলেজ সেখানে তাদেরকে ভর্তি করতে চায় না। এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যদি আমরা কোনোভাবে মূলধারার সাথে সম্পৃক্ত করতে না পারি, আজকে 2 থেকে 3% মানুষ প্রতিবন্ধিতার শিকার হয়ে বাংলাদেশে আছেন, তাহলে কিন্তু আমরা আমাদের যে গোল, আমার SDGs যে অর্জন, সে অর্জনে আমরা যেতে পারবো না। এই সম্পৃক্ত করবার ক্ষেত্রে বর্তমান সরকারের কর্মপরিকল্পনার কথা বলেছেন, কিন্তু এই ছাড়াও আমরা আমাদের সামাজিক ট্যাবও দূর করা, আমাদের যারা আজকে উচ্চবিত্তরা রয়েছে তাদেরকে এগিয়ে আসা, যারা কর্মসংস্থানের বেসরকারিভাবে করতে পারে তাদেরকে এগিয়ে আসা, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এগুলো আমাদের জন্য আমাদের চ্যালেঞ্জ এগুলো আছে, কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে। আমি যখন কাজ শুরু করেছি তখন প্রতিবন্ধী শব্দটাই ছিল না। আমরাই প্রথম বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি নামে এই শব্দটা আমাদের সংগঠনের নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তখন এটা বিভিন্নভাবে নাম করা হতো, কাউকে ল্যাংড়া, কানা, বোবা, আন্দা, এরকম এক ধরনের পাগল, যার বুদ্ধি কম তাকে পাগল বলা হতো। হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার ছিল। তো এটা আজকে যদি আমি বলি তাহলে আমার 44 বছর জীবনে এই ফিল্ডে কাজ করি, 44 বছর যাবত। এই 44 বছর পরে আমি মনে করি যে অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আমি এই বাংলাদেশে আমি যদি বলি, সারা পৃথিবীতে 1.3 বিলিয়ন পিপল আছে, আপনি বলছেন 2-3%। এটা আমাদের আসলে মানে বিএসএস যে আমাদের তথ্যগত আমাদের অনেক ঘাটতি আছে এবং আমাদের প্রসেস যেটা সেটা আমাদের সঠিক না। কিন্তু আমরা বলি যে বাংলাদেশের মতো দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 17% এবং ওয়ার্ল্ডে পপুলেশন যেটা সংখ্যা 16%, প্রতি 6 জনে একজন প্রতিবন্ধী ব্যক্তি। এবং এই সংখ্যাটা কিন্তু আপনি 2070-র মধ্যে কিন্তু এই সংখ্যাটা আপনার অর্ধেক হয়ে যেতে পারে টোটাল পপুলেশনের, যেই ধারায় আজকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। যেভাবে যুদ্ধ, যেভাবে এনভায়রনমেন্ট ক্রাইসিস, যেভাবে ক্লাইমেট ক্রাইসিস, যেভাবে আমাদের স্বাস্থ্য ক্রাইসিস, যেভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, ফরমালিন, আমাদের এই যে খাওয়া দাওয়া আমাদের বাচ্চারা করে, প্লাস্টিকের যেভাবে আমরা চাষ করছি, তো এই সব মিলিয়ে কিন্তু আমরা এক সময় সংখ্যাটা বেড়ে যাবে। আপনি যে কথাটা আপনি বলেছেন যে আমাদের এই মেইন স্ট্রিমিং না করতে পারলে, আমাদের বাংলাদেশে 2,40,00,000 প্রতিবন্ধী ব্যক্তি আছে। 2,40,00,000 প্রতিবন্ধী ব্যক্তি 8 কোটি মানুষের পরিবারভুক্ত। এটা পলিটিক্যালি ইম্পর্টেন্ট, ভোটের বিবেচনায় ইম্পর্টেন্ট, ট্যাক্সের বিবেচনায় ইম্পর্টেন্ট এবং রাষ্ট্রের মর্যাদার বিবেচনায় ভেরি ইম্পর্টেন্ট। আপনি বাংলাদেশকে যদি আপনি উন্নত করতে হয় তাহলে আপনি প্রতিবন্ধী মানুষদের ডেভেলপমেন্ট না হলে আপনি ইন্ডিকেটরে অনেক নিচে থাকবেন, ওয়ার্ল্ড ইন্ডিকেটরে আপনি অনেক নিচে থাকবেন, বিকজ দিস ইজ ভেরি কি। আপনি জানেন যে এটা এখন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কোথায় থেকে আসছে এই শব্দটা? এই শব্দটা তো আমাদের কাছ থেকে আসছে। এসডিজি তো এমডিজি ছিল, আমরা এটাকে ধাক্কি করে এটাকে এসডিজি করেছি। এসডিজিতে একটা কথা বলেছে, নো ওয়ান লেফট বিহাইন্ড। এই স্লোগান হচ্ছে আমাদের স্লোগান,
আমরা দিয়েছি। আমাদের স্লোগান হচ্ছে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, অর্থাৎ আমাকে ছাড়া আপনি কোনো কিছুই করলে সেটা আমার জন্য হবে না। সেই জন্য এই নাথিং অ্যাবাউট আস উইদাউট আস এটা তো আমাদের একটা কপি হতে পারে না আর কি, যার জন্য ওখান থেকেই মূলত নো ওয়ান লেফট বিহাইন্ড কথাটা ওখান থেকে আসছে, যে আমরা সব মানুষকে নিয়ে আমরা এসডিজি এগিয়ে যাবে। কিন্তু এই এসডিজি যদি আপনাকে এগুতে হয় তাহলে আপনার বাংলাদেশে 2,40,00,000 প্রতিবন্ধী মানুষকে নিয়ে এগুতে হবে। একজন মানুষ যদি বেকার থাকে তখন সে বসে বসে খাবে, তো এটা ওই পরিবারটাকে ইকোনমিক্যালি একটা প্রেশার পড়বে না, অর্থনৈতিক একটা চাপ পড়বে না তার উপরে। তো এইভাবে আপনি দুর্বল হতে থাকবেন। তো রাষ্ট্র হিসাবেও সেটার একটা ইম্প্যাক্ট রাষ্ট্রে পড়বে। আজকে আমরা প্রতিবন্ধী মানুষরা 44 বছর পরে গিয়ে আজকে সরকার কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকেই 30,000 কোটি টাকার উপরে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স পায়। যেমন আমি মোবাইল কিনেছি, আমি এটা কিনেছি, আমি গ্লাস কিনেছি, আমি শার্ট কিনেছি, আমি ঘড়ি কিনেছি, আমি ডাইরেক্ট ট্যাক্স দিই না, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা তো সরকার পাচ্ছে। তো এইভাবে আপনার এই প্রতিবন্ধী মানুষরা, আমি যত বেশি এম্পাওয়ার হব ততই তো আমার পারচেজ ক্ষমতা বাড়বে, আমার ক্রয় ক্ষমতা বাড়বে, আমার স্ট্যাটাস বাড়বে, আমার মর্যাদা বাড়বে, আমার ডিগনিটি বাড়বে, এবং সেই সাথে সাথে আমার অর্থনৈতিক আপনার ক্যাপাসিটি বাড়বে এবং আমার এক্সপেন্ডিচার বাড়বে। তখন আপনি রাষ্ট্র তো এইভাবেই তো ডেভেলপ আরো শক্তিশালী হবে। হ্যাঁ, রাষ্ট্র তো এইভাবেই শক্তিশালী হয়, তাই না? বর্তমান প্রধানমন্ত্রী, আমি তাকে কংগ্রেচুলেট করি, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে, যে তিনি একটা কমিটি করেছেন এবং খুব কি কমিটি এটা, স্টিয়ারিং কমিটি, যেটা হচ্ছে প্রোটেকশন অফ দি রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস, এবং আরেকটা হচ্ছে প্রোটেকশন এনশিওর দি সার্ভিস ফর দি ইকুয়াল সার্ভিস টু দি পারসন উইথ ডিসেবিলিটিস ইন দি কান্ট্রি। তো এটার মধ্যে সবাই কিন্তু প্রতিমন্ত্রী সদস্যরা, আর মুখ্য সচিব আছে এটার মেম্বার, এবং উনি হচ্ছে চেয়ারম্যান, এবং তার মধ্যে আমি একজন সেখানে সদস্য। তো এইখানে আমি গত ফার্স্ট মিটিং হয়েছে, সেই মিটিংয়ের 90 মিনিটের মতো মিটিংটা হয়েছে, 80-90 মিনিটের মতো। তার মধ্যে আমি 50 মিনিট কথা বলেছি। নিশ্চয়ই, কারণ আপনার কাছ থেকে শুনলে তো আমার সব কথাগুলো আমি মানে সেখানে ওনাকে বলেছি। আপনার কথা বলতে নীলাদের কথা আপনি বলেছেন। হ্যাঁ, নীলাদের কথা বলেছি। আমার কথা মানে আমাদের, আমি জাস্ট এটাও প্রতি করতে বললাম, নীলাদের কথা বলেছেন। নিশ্চয়ই নীলা, নীলাকে চাকরি দিয়েছে, ওইটা তো ইম্প্যাক্ট, ওই মিটিং এর ইম্প্যাক্ট এটা। জি, নিশ্চয়ই সরকার বুঝতে পারছে হ্যাঁ, বুঝতে পারছে আসলে যে নো ওয়ান লেফট বিহাইন্ড যে কথাটা বলা হচ্ছে, সেই কথাটার ইম্প্যাক্ট যদি আমরা প্রতিফলন ঘটাতে চাই তাহলে কিন্তু আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে, যেটা 15-16% মানুষ রয়েছে, তাদেরকেও কিন্তু সম্পৃক্ত করতে হবে। সেটি বর্তমান সরকার সেটা অনুধাবন করতে পারছে না। তোমার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে আমি তো বুঝতে পারলাম যে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, তুমি সেখান থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছো। তুমি কি মনে করো যে তোমার মতো আরও যারা প্রতিবন্ধী আছে তারা যেন সাহস পায়, একটু শক্তি পায়, দেশ আছে, সরকার আছে, রাষ্ট্র আছে তাদের সাথে, যেহেতু তোমাদের মতো একেবারে প্রান্তিক মানুষদেরকে ধরে 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 নিয়ে এসে প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে চাকরি দিচ্ছে, তুমি কি যারা এখন প্রতিবন্ধী আছে তাদেরকে একটু সাহস যোগানোর জন্য কিছু বলতে পারো কিনা, যে তোমরাও কিন্তু কোনোভাবে দুশ্চিন্তার কারণ নাই? আমাদের মতো প্রতিবন্ধী মেয়েরা ঘরে না বসে দেখে দেওয়া উচিত যে আমরা কিছু করতে পারি, পড়াশোনা করতে হবে, অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না, দেখে দিতে হবে। এবং সেটা সম্ভব, সেটা সম্ভব, চেষ্টা থাকলে অবশ্যই সম্ভব, পারবো ইনশাল্লাহ, সবাই পারবে। আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে তারা চেষ্টা করলে সব কিছুই পারবে। তোমার পড়াশোনার মধ্যে কোন বিষয়টা তোমার বেশি ভালো লাগতো, মানে তুমি কোন সাবজেক্টটা বা কোন বিষয়টা বেশি ভালো লাগতো, বা মনে করো যে ভালো একটা কোরআন তালাওয়াত, একটা গান বা একটা কিছু, কোন বিষয়টা তোমাকে বেশি আকৃষ্ট করতো? আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, আমার হাদিস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে। আচ্ছা, সহিহ হাদিস বা হাদিসের সম্পর্কে তোমার বেশ ভালো জ্ঞান আছে। তো তুমি কি মনে করো যে এই যে তোমার কর্মসংস্থানের একটা ব্যবস্থা হলো, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য, যেটা আমরা ইংরেজিতে বললাম নো ওয়ান উইল বি বিহাইন্ড, যেটা পিছনে কেউ থাকবে না, পড়ে থাকবে না, সেই পথে কি বাংলাদেশ আছে কিনা, সরকার কি সেভাবে আগাচ্ছে কিনা, তোমার কাছে মনে হয় কি? আমার মনে হয় আগাচ্ছে। তারেক রহমান স্যার যেভাবে আমাদের উৎসাহ করেছে যে আমাদের জন্য কিছু একটা করবে, তো আমরা আশাবাদী যে কিছু একটা আমরা করতে পারবো, উনি আমাদের পাশে থাকবে। আর তোমার পরিবারের কে কে আছে, কে কি করছে? আমার পরিবারে 3টা ভাই, আমি,
বাবা অসুস্থ, বাবা হার্ট ব্লক হয়ে গেছে, ওনাকে অপারেশন করতে হবে। আর আমার মা, উনি অপারেশন করা, ওনার হচ্ছে পিত্তথলিতে পাথর হয়েছিল, উনি অসুস্থ। পরিবারের মোটামুটিভাবে খুব জরাজীর্ণ অবস্থা জি নাকি? জি। তোমাদের ঘরটা কিরকম? আমাদের ঘরটা টিনের ঘর, আর মায়ের যা মানে ফ্লোরটা পাকা। ফ্লোরটা একটু পাকা করা। তুমি বেতন পেয়ে কি করবা প্রথম বেতন দিয়ে? প্রথম বেতন দিয়ে আমার অনেক ইচ্ছা যে মসজিদে টাকা দেব। মসজিদে? জি। মাশাআল্লাহ। আর বাবা মাকে ভালো ডাক্তার দেখাবো, আর পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মিষ্টি খাবো। বাহ বাহ বাহ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তোমার বেতন পাওয়ার অপেক্ষায় আমরা আছি। নিশ্চয়ই নিশ্চয়ই। চাকরি যখন হয়েছে বেতন হবে, এবং সরকার যখন তোমাদের সাথে আসে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যখন সাথে আছে, আমরা মনে করি নট অনলি দ্যাট নীলা, তুমি নীলা নয়, আমরা অগণিত নীলাকে কিন্তু আমরা এই সারা বাংলাদেশ থেকে খুঁজে নিয়ে আসবে সরকার, এবং তাদেরকে নিশ্চয়ই আরও একটু তোমাদের পাশে দাঁড়াবে, এবং সেই জায়গায় কিন্তু আমরা একটা আমাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মেছে। তোমার কাছ থেকে শেষ মুহূর্তে 2 মিনিটের একটু কথা শুনবো। তবে আপনার কাছে তো অনেক বিষয় আমরা শুনেছি, এবং আপনি দীর্ঘদিন এখানে কাজ করছেন। তো আমরা এই যে ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবার ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে আমরা একে গড়ে তুলতে পারবো না, কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সরকার তো 2 জন 5 জন 50 জন 60 জনকে চাকরি দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে সমাজের বিত্তবানদেরকে এখানে কীভাবে এগিয়ে আসা দরকার, সেই জায়গায় আপনার কোনো বিশেষ তাদের প্রতি অনুরোধ আছে কিনা? আসলে এটি একটি তাদের নিজস্ব আপনার আমি বলবো যে তাদের একটা নিজস্ব দায়িত্ব, তাদের একটা সেন্সিবল কি বলা হয়, সেন্সিবল রেসপন্সিবিলিটি যেটাকে বলা হয় আর কি। আই ফাইন্ড ইট বিগ ল্যাক ইন দিস সেক্টর অ্যাকচুয়ালি ইন আওয়ার সোসাইটি। আমার 44 বছর জীবনে 44,000 টাকা এই রাষ্ট্রের কেউ আমাকে সাহায্য করে নাই। 44,000 টাকা সাহায্য করে নাই এই রাষ্ট্রের কেউ। হ্যাঁ, আমি তো বাংলাদেশে সারা দেশব্যাপী অনেক কাজ করেছি, কিন্তু এটা কেন হয়নি? কারণ আমি যদি চাইতাম তাদের কাছে, তাদেরকে বারবার তাদের ডোরে যেতাম, হ্যাঁ, অবহেলিত হতাম, আবার যেতাম, তাহলে হয়তো কিছু ফান্ড আমি সংগ্রহ করতে পারতাম। কিন্তু আমি কেন যাব? তাদের তো সিএসআর আছে, কিন্তু তারা তো সেই সিএসআরটাও তারা নিজেরাই খায়। তারা নিজেরা একটা ফাউন্ডেশন করেছে তাদের কোম্পানির পাশে, সেই ফাউন্ডেশনে তাদের আত্মীয় স্বজন চাকরি করে, তারাই ওইটা খায়। ওইটা জনগণের কাছে কিন্তু ওইটা যায় না। ওই সিএসআর এর ফান্ড কিন্তু ওই জনগণের কাছে দারিদ্রতা দেশের যেটা, সেটা আপনার কমানোর জন্য নাই, সেটা হয় না। আরেকটি প্রবলেম যেটা আমাদের দেশে অনেক ধনী এনজিও এখন হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, যারা মাইক্রো ক্রেডিট করে, আমি বলবো মাইক্রো ক্রেডিটের ইন্টারেস্ট হার 3% নেমে আসা উচিত। দি প্রসেস ইজ কারেক্ট, 3% আসা উচিত এদের। 3% উপরে কোনোভাবে মাইক্রো ক্রেডিটের ইন্টারেস্ট হওয়া উচিত না দেশে। এবং এটার কারণে দারিদ্রতা স্টেবল আছে, দারিদ্রতা বাড়ছে, মানুষের আস্তে আস্তে ঘর দরজা কমছে, নিজের জায়গায় ঘর করার আপনার মানে ক্যাপাসিটি কমে যাচ্ছে। যার জমি 2 কানি ছিল সে আস্তে আস্তে 1 কানি হচ্ছে, আধা কানি হচ্ছে, তারপরে একসময় নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি এই জায়গা কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে, উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এবং এটাই আমাদের দেশের দারিদ্রতার একটি মূল কারণ কিন্তু বাংলাদেশে। যদিও আমরা বলছি যে দারিদ্রতা, আমরা দরিদ্রদের জন্য কাজ করি, আমরা এই করি সেই করি, কিন্তু বাংলাদেশে 2,40,00,000 প্রতিবন্ধী মানুষকে তো তারা 5 বছর 10 বছর আগে দেখে নাই। তাদের চোখ তখন কোথায় ছিল? এখন কিন্তু কেউ কেউ দেখে। কেন দেখে? কারণ ডোনারের, এখন আপনি ডোনারের ফান্ড নিতে গেলে একটা অব্লিগেশন আছে, আপনাকে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করে আপনার কর্মসূচি ডিজাইন করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট রিসিভ দি ফান্ড ফ্রম কারেক্ট। আপনি বলেন যে মাইক্রো ক্রেডিটের নামে বাংলাদেশের দরিদ্রতা, যারা দরিদ্রটা আরো অতি দরিদ্র হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যাবসলিউট তামাশা। আমি বলবো এটা আপনার স্ট্রংলি আমাদেরকে এখানে, আমি প্রসেসটা কনসেপ্ট ইজ ওকে, কিন্তু আপনাকে ইন্টারেস্ট রেট ইউ মাস্ট রিডিউস। আমার তো একটা এনজিও করেছি, আমার তো অনেক বড় ব্যবসায়ী হওয়া দরকার নেই। আমি তো ব্যবসায়ীর জন্য চ্যারিটেবল, ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন। আমি তো দাতব্য প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে আমি অর্গানাইজেশন করেছি। আমার ব্যবসায়ী হতে হবে কেন? আমার বাংলাদেশে 2 লক্ষ জমির মালিক হতে হবে কেন? 2 লক্ষ একর জমির মালিক কেন আমাকে হতে হবে? আমাকে বলেন, এটা বুঝান। তাহলে আমি কিসের দরিদ্র মানুষের জন্য কাজ করি? আমি কাদের জন্য কাজ করি? আবার এই যে ইন্টারেস্ট, এই যে প্রফিট হার, এই টাকা আসে, এটা কোথায় যায়?
হোয়ার ইট গোস, we should have a big question. এগুলা আপনাদের মিডিয়াতে কথা বলা উচিত। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি একটা কথা বলি, আমাকে একজন সাংবাদিক বলছে, তা আমি বলছি যে আপনার গলায় একটা কাগজে লিখে ঝুলাইয়া দেন, 22 তলা বিল্ডিং থেকে পড়ে সুইসাইড করে মারা যান, অন্তত পত্রিকায় আপনার মৃত্যুর কারণে হলো আপনার মেসেজটা পত্রিকায় আসবে, ভয় পাওয়ার কি আছে? আপনার জীবনের বিনিময়ে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হতে পারে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা শুনলাম আপনার কাছে। নীলা খাতুন, শেষ মুহূর্তে যদি আসি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তোমার আর কোনো বিশেষ আবদার আছে কিনা, যে তোমার জন্য, তোমার মতো প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য কোনো বিশেষ কোনো অনুরোধ আছে কিনা? আমাদের মতো প্রতিবন্ধী মেয়েদের যেন উনি দায়িত্ব নেয়, আর পড়াশোনা যেহেতু করেছি, চাকরির ইয়াটা যেন আমাদের জেলার মধ্যে হয়, নিশ্চিত করে। নিশ্চিত করে। মেয়েদের পড়ালেখা তো আপনার নিশ্চয়ই। পর্যন্তই এখন তো ফ্রি করে দিয়েছে, অনার্স পর্যন্ত ফ্রি করে দিয়েছে। নিশ্চয়ই। এবং মনে করে যে যারা এখনো পর্যন্ত প্রতিবন্ধিতার শিকার হয়ে সমাজে অবহেলিত হচ্ছে, তাদের একটা ডাটাবেস করা হোক, তাদেরকে সরকার সম্পৃক্ত করুক, এটাই কি তোমার প্রত্যাশা হতে পারে? আর কি প্রত্যাশা হতে পারে বলো তো? আমাদের মতো যারা প্রতিবন্ধী আছে তারা যেন পড়াশোনা ঠিক মতো করে, আর নিজেকে যেন তৈরি করতে পারে, সাহসী করে, সাহস কনফিডেন্স তারা যেন চলে কনফিডেন্টলি। তোমার নিজের মধ্যে সাহস হয়েছে কিনা? নিশ্চয়ই সাহস হয়েছে। প্রথম ফোন কিভাবে করলো? মানে বললা যে আমাকে ফোন করেছে তারক রহমান স্যার, দেখা করতে চায়, কি ঘটনাটা কি ছিল? সেটি ছিল আমাদের আমাদের থানার একটা ভাই ছিল, আব্দুল আল কায়েস ভাই, উনি হচ্ছে ওনার এমপি ছিল আমাদের, ইকবাল হোসেন টুকু, ওনার মাধ্যমে ওনারাই বলছিল। তারপরে ফোন পেয়ে তুমি এখানে এসেছো। নিশ্চয়ই। আমরা নীলা খাতুনকে অসংখ্য ধন্যবাদ জানা যায়। তুমি এত চ্যালেঞ্জের মধ্যে দিয়েও তোমার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছো, শেষ পর্যন্ত এই গণতান্ত্রিক সরকার যারা ক্ষমতায় এসেছেন সেই সরকার প্রধানের কাছ থেকে একটা চাকরির যে নিয়োগপত্র সেটি সংগ্রহ করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার সাহসী হয়ে আজকে প্রতিবন্ধী জনগোষ্ঠী আরও বেশি নিজেদেরকে স্বনির্ভর করে গড়ে তুলতে তারা আরও বেশি দিক নির্দেশনা পাবে। এবং একই সাথে জনাব আব্দুল সাত্তার দুলাল ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটা চুলছেরা বিশ্লেষণের জন্য। আপনি আপনার যে কর্মপরিকল্পনা প্রতিবন্ধী জনগোষ্ঠী মানুষের সুরক্ষা করবার ক্ষেত্রে আপনি অবিচলভাবে যেভাবে কাজ করছেন, আপনার এই কাজের ক্ষেত্রে সরকার আপনার পাশে দাঁড়াবে এবং সরকার আপনার পাশে থাকছে বলে আমি যেটা মনে করছি। এবং আমরা আশা করব যে, আমি আগেই বলেছিলাম যে জাতি তার প্রতিবন্ধী মানুষের প্রতি যত বেশি সহানুভূতিশীল, সে জাতি কিন্তু বিশ্বে তত বেশি মর্যাদা অর্জন করবে। এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। যেটি বিএনপি বা তার দলের পক্ষ থেকে যে স্লোগান দেওয়া হয়, সবার আগে বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে যদি ধারণ করতে হয় তাহলে কিন্তু প্রতিবন্ধী মানুষকে তাদের এই মূল ধারার মধ্যে ফিরিয়ে এনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আজকে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলতে পারি, আমরা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের কথা বলতে পারি, বিত্তবানদের কথা বলতে পারি। আজকে নীলা খাতুনদের এই কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু এক সরকারের একার পক্ষে সম্ভব হবে না, সেখানে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসতে হবে। সব কিছু মিলিয়েই এই বাংলাদেশ যারা আমরা বুকে ধারণ করছি, আমরা আশা করি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বেই তার মন্ত্রী পরিষদ, তার এমপি, তার সরকার সহ আজকে যারা বিরোধী দলে রয়েছেন, সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলবার প্রত্যয় আমরা আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। জনাব আব্দুল সাত্তার দুলাল ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নীলা খাতুন, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।